শুরু করছি জবাব চায় বাংলা। সিএনএক্স রিপাবলিক বাংলা এক্সিট পোল গতকালই প্রকাশ করেছি আমরা। বুথ ফেরত সমীক্ষায় বেশ কিছু তথ্য আমরা সামনে এনেছি। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আছে, লক্ষণীয় বিষয় রয়েছে 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। অন্যতম গুরুত্বপূর্ণ দিক কলকাতায় বিজেপির জয়ের সম্ভাবনা। কলকাতার 11টি আসনের মধ্যে 6টিতে বিজেপির জয়ের সম্ভাবনার কথা জানাচ্ছে রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোল। যেখানে 2019 লোকসভা নির্বাচনে বিজেপির জয়যাত্রা কলকাতার বাইরে এসে থেমেছিল, কলকাতার ভেতরে বিজেপি জয়ের পতাকা ওড়াতে পারেনি। জেলায় জয়ের পতাকা ওড়ালেও কলকাতা কিন্তু অধরা ছিল বিজেপির। সেই বিজেপি এবার 21 বিধানসভা নির্বাচনে জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোন পথে কলকাতা জয়? তাহলে কি সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি বড় ইস্যু হতে চলেছে? এই 21 বিধানসভা নির্বাচনে বলা যায় বড় ইস্যু কি হয়েছে? কলকাতাবাসীর মনে কি এই ইস্যুগুলি প্রভাব ফেলেছে? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা সিএনএক্স এর যৌথ বুথ ফেরত সমীক্ষা। কলকাতার 11টি বিধানসভা আসনের মধ্যে 6টি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। ভবানীপুর, জোড়াসাঁকো, টালিগঞ্জ, রাসবিহারী, শ্যামপুকুরে জয় পাওয়ার সম্ভাবনা বিজেপির। কাশীপুর বেলগাছি আসনে জয় পাওয়ার সম্ভাবনা তৃণমূলের। পূর্বাভাস রিপাবলিক বাংলা সিএনএক্স এর যৌথ বুথ ফেরত সমীক্ষায়। ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার পূর্বাভাস। ভবানীপুরে জয় পাওয়ার সম্ভাবনা বিজেপির। জোড়াসাঁকোয় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার পূর্বাভাস। জোড়াসাঁকোতে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা। টালিগঞ্জ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার পূর্বাভাস। টালিগঞ্জে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। রাসবিহারীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস সমীক্ষায়। রাসবিহারীতে বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা। শ্যামপুকুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার পূর্বাভাস। শ্যামপুকুরেও বিজেপির জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস সমীক্ষায়। কাশীপুর বেলগাছিয়াও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস সমীক্ষায়। কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের জয় পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস। এ কলকাতার মধ্যে আছে আরেকটি কলকাতা। সেই কলকাতার মন কি জয় করতে পারল বিজেপি? রিপাবলিক বাংলা সিএনএক্স এর সমীক্ষা বলছে পারল। কলকাতায় বিজেপির গ্রহণযোগ্যতা এর আগে তৈরি হয়নি। 2019 লোকসভাতেও বিজেপির জয়যাত্রা কলকাতার বাইরে এসে থেমেছিল। এবার পরিবর্তন হবে? এই প্রশ্ন ঘোরাফেরা করছিল তিলোত্তমার অন্তরে। একটা কথা মনে রাখা দরকার, কলকাতার আসনগুলি মূলত একসময় কংগ্রেসের ছিল। সিপিএম প্রথমে গ্রামীণ এলাকায় নিজের প্রভাব বাড়ায়, তারপর কলকাতায়। মমতার ক্ষেত্রেও তাই হলো। প্রথমে গ্রামে জনপ্রিয়তা লাভ করেন মমতা, পরে কলকাতায় মাটি শক্ত হয়। বিজেপিও এক পথেই হেঁটেছে, গ্রামীণ এলাকায় নিজের মাটি শক্ত করে। কলকাতার দিকে বিশেষ নজর ছিলই, কিন্তু খুব ধীরে ধীরে স্ট্র্যাটেজি সাজান বিজেপির চাণক্য। কলকাতার ইন্টেলেকচুয়ালদের সঙ্গে কথা বলতে শুরু করেন, সঙ্গে কাজে লাগান তৃণমূলের বিরুদ্ধে থাকা কিছু বড় ইস্যু, যেমন কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি ইত্যাদি। সঙ্গে ছিল সিটি অফ ফিউচারের স্বপ্ন, কলকাতাকে আর্থিক রাজধানী গড়ে তোলার প্রতিশ্রুতি। এই পথেই কি তিলোত্তমার মন কেড়ে নিল বিজেপি নেতৃত্ব? উত্তর মিলবে 48 ঘন্টায়। শহর কলকাতার 11টি আসনের মধ্যে 6টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক এবং সিএনএক্স এর যৌথ বুথ ফেরত সমীক্ষা। তাই রাজধানীর বুকে ঘাসফুল সরিয়ে ফুটবে কি পদ্ম? উত্তর মিলবে দোসরাবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার জবাব চায় বাংলার ডিবেটে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম, আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস এর পক্ষ থেকে দেবাশিস চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজলক্ষ্মী বসু, রয়েছেন রাজু ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তৃণমূলকে সমর্থন করেন যিনি তৌসিফ। স্বাগত জানাচ্ছি সকলকে রিপাবলিক বাংলায়। আমি যেহেতু যে সম্ভাবনার তৈরি হয়েছে সেই সম্ভাবনার প্রসঙ্গে যাচ্ছি, শুরুতে রাজলক্ষ্মীর কাছে যাচ্ছি। রাজলক্ষ্মী, এর আগে কলকাতাতে বিজেপির জয়যাত্রা কখনো আমরা দেখিনি। 2019 লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি জয়ের যে রথ সেটা কলকাতার বাইরে এসে থেমেছে। এবার যে সম্ভাবনার কথা বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 11টির মধ্যে 5টি আসনে এগিয়ে রয়েছে।
আপনার কি মনে হচ্ছে কোন পথে কলকাতার বাঙালির মন জয় করতে চলেছে বিজেপি? কারণ এর আগে বিজেপির গ্রহণযোগ্যতা ছিল না কলকাতায়। রাজলক্ষ্মী, 2019-এর যদি আমরা লোকসভা নির্বাচন দেখি তাহলে আমরা দেখতে পাবো রাসবিহারী কেন্দ্রে কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল, বিজেপি এগিয়ে ছিল এবং বেশ কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ওয়ার্ডেই কিন্তু 2019 লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলেন। কলকাতাকে নিয়ে একটা মিথ মানুষের মনে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যদি ভোটার টার্ন আউট কম হয় সেক্ষেত্রে তাহলে কি সরকার পরিবর্তিত হবে, তাহলে কি দলীয় প্রতীক পরিবর্তিত হবে, তাহলে কি মানুষ পরিবর্তনে সাড়া দিচ্ছে, এই জায়গাটা মানুষের মনে একটা মিথ ছিল। সেই মিথটাকে ভাঙবার জন্য যেটা আপনাদের সার্ভে তাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু কিছু ইতিহাস তুলে ধরতে হয়। আমরা 2014-এর যদি নির্বাচনী ফলাফল দেখি, যখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট লো, সেই রকম জায়গাতে বিজেপির মার্জিনের পার্সেন্টেজ ছিল 21.6%। 2009-এ দেখেছিলাম যেখানে ভোটার টার্ন আউট কম সেখানে বিজেপির দেখা যাচ্ছে যে উইনিং মার্জিন ছিল 4.7%। 2004-এও দেখেছিলাম যেখানে ভোটার টার্ন আউট কম সেখানে বিজেপির উইনিং পার্সেন্টেজ ছিল 4.4%। অর্থাৎ প্রমাণিত হচ্ছে যে বিজেপি মানেই চমক, ভোটার টার্ন আউট কম মানেই যে সেখানে পরিবর্তন আসে না, এমনটা কিন্তু নয়। তাই যারা এই জিনিসটাকে বারবার খাড়া করছেন যে যেহেতু কম্পারেটিভলি শহর কলকাতায় ভোটার টার্ন আউট খানিকটা হলেও কম হয়েছে গ্রামের চাইতে, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামেই পরিবর্তন আসবে আর আমাদের এই মহানগরীতে আসবে না। আসলে উনি তো বলেছিলেন এটাকে লন্ডন বানাবেন, কিন্তু তারপরেও দেখা গেল মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে জলবিষক্রিয়ায় মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও দেখা গেল যে নর্দমার সংস্কার হয়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি তথাকথিত পথ রেখা যেগুলো কসবা, আমি যেখানে থাকি সেখানে এখনো পর্যন্ত পানীয় জল পর্যন্ত নেই, প্রতিদিন মানুষকে পানীয় জল কিনে খেতে হয়। তাই লন্ডন তো দূরের কথা, কলকাতাকে আমরা যেরকম সুষ্ঠুভাবে বাঙালির কলকাতা, তিলোত্তমা কলকাতা দেখতে চাই, সেটাই কিন্তু বহু অংশে সফল হয়নি। আর তার সাথে তো যেগুলো আছে কাটমানি, সিন্ডিকেট, গোটা পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে সুন্দরবন সর্বত্র কমন পিকচার। ইলেকশন শেষ হয়ে গেছে, সামনে এখন দাঁড়িয়ে এবং মানে দোষরামে সমস্ত কথা ফাঁস হয়ে যাবে। ইলেকশন শেষ হয়ে গেছে, এবার কোনো রেটরিক বা কোনো পলিটিক্যাল ন্যারেটিভ রিপিট করার দরকার নেই। এবার আমরা সোজাসুজি কথা করতে পারি, এটা প্রথমে আপনি জেনে নিন। আপনি বলছেন ভোটার টার্ন আউট, লাস্ট 3 ফেজের ভোটার টার্ন আউটটা আপনি দেখে নিন, কলকাতার ভোটার টার্ন আউটটা আপনি দেখে নিন। আর এই কথাটা আপনি মনে রাখুন যে লাস্টের যে 3টা ফেজে ইলেকশন হলো, এটা হয়েছে ওই অ্যাম্বুলেন্স, ওই কোভিড স্পাইক, মানুষদেরকে যে লাইন লাগানো হয়েছে হসপিটাল বাইরে, শ্মশান ঘাটের বাইরে, এসব দৃশ্যে দেখানোর পর হয়েছে 3টা ফেজ। তো এই 3টা ফেজে বিজেপি একটাও সিট জিতবে না, এটা আপনি মনে রাখুন। এর আগে প্রথমের যে 5টা ফেজ ছিল, ওই প্রথম 5টা ফেজে যতটা সিট জিতেছে বিজেপি, ওইখানে এসে থেমে গেছে, তারপরে কিছু ওরা জিতলো না। এটা হচ্ছে আপনার হার্ড ফ্যাক্ট। আমি নির্দিষ্ট দফা হিসেবে নয়, আমি কলকাতার মন আজকে বুঝতে চাইছি। তৌসিফ কি মনে হচ্ছে কলকাতাতে প্রশ্ন আছে? কলকাতাতে আসছি রাজলক্ষ্মী আসছি। তৌসিফ, কলকাতাতে বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি এগিয়ে। না দেখুন, এক্সিট পোল তো অনেক ডিফারেন্ট, অনেকগুলো এজেন্সি আছে, অনেক এজেন্সি নিজের মতন করছে। আপনি দেখুন যে টার্ন আউটটা কলকাতায় কেমন ছিল, 80% টার্ন আউট ছিল। রাজলক্ষ্মী আসছি, তৌসিফের কথা শুনে নি। রাজলক্ষ্মী আসছি, তৌসিফের কথা শুনি, তৌসিফের উত্তরটা নিয়ে নি। রাজলক্ষ্মী প্লিজ আসছি। তৌসিফ, আচ্ছা এবার তো ইলেকশন হয়ে গেছে, তাহলে এত চেঁচামেচি কি দরকার? ইলেকশন হয়ে গেছে, আমরা বদ্ধভাবে কথা বলতে পারি। দেখুন কলকাতায় ভোটার টার্ন আউটটা ইন কম্প্যারিজন টু আদার প্লেসেস একটু কম আছে, এটা আপনিও জানেন আমিও জানি। তার মানে ইন্ডিকেশনটা কি যে কলকাতার লোকরা এই কোভিড নিয়ে সতর্ক আছে। কলকাতার লোক দেখেছে যে আমাদের অক্সিজেন সাপ্লাই ক্রাইসিসের জন্য দিল্লিতে কি হয়েছে, মহারাষ্ট্রতে কি হয়েছে, ব্যাঙ্গালোরে কি হয়েছে, তাই ওরা বুঝে যে না এখানে কোভিড রিস্ক একটু বেশি। আমরা ওটাও দেখেছি যে এখানে কোনো স্পিরিট যেটা বলা যায় যে আমরা জোশ আছে, বিজেপি এবার আসছে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য লোকরা বাইরে এসে ভোট দিচ্ছে, ওই রকম কিছু ফ্যাক্টরটা ইউ হ্যাভ টু রুল আউট at least for কলকাতা। আচ্ছা কলকাতা যখন আমরা কথা বলবো,
আমরা ওই দৃশ্যটা কখনো ভুলতে পারি না যে 2019-এ যখন অমিত শাহজি এসেছিলেন, কলকাতায় রোড শো করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ট্যাচু ভাঙা গেছিল। এই দৃশ্যটা আমরা কোনোদিন ভুলতে পারি না। আর এই জন্য আমি বলছি যে কলকাতা, যে আপনি প্রশ্ন তুললেন, এখানে আমি দেবাশিসদার কাছে যাব, তৌসিফ আসছি দেবাশিসদার কাছে যাব। দেবাশিস, তাই যে 2019-এর লোকসভার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এবং তাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক তরজা, তারপর আমরা দেখলাম 19 লোকসভাতে, আসছি রাজলক্ষ্মী, তারপর আমরা দেখলাম 19 লোকসভাতে বিজেপি কলকাতাতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারলো না, এই ইস্যু কি তখন কাজ করেছিল? আর এখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি মনীষীদের, এই কলকাতার ক্ষেত্রে যখন প্রচারে আসছেন মনীষীদের কথা উল্লেখ করা হচ্ছে এবং মনীষীদের নানান প্রসঙ্গ সমস্ত রাজনৈতিক দলের মুখেই আমরা দেখেছি। কোন পথে তাহলে কলকাতা জয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে দেবাশিসরা? কলকাতায় আপনি 5টা বলেছেন, কলকাতায় 7টা সিট জিতবে, কারণ কসবা, যাদবপুরও ভারতীয় জনতা পার্টি জিতবে। এবার পশ্চিমবাংলার মানুষ এটা পরিষ্কার করে বুঝে গেছে যে করোনার চেয়ে বড় মহামারী, অতিমারী, ভাইরাস হচ্ছে তৃণমূল কংগ্রেস। করোনার থেকে যতটা না মানুষ ভয় পাচ্ছে বা সংক্রমিত, তৃণমূল কংগ্রেস হচ্ছে করোনার চেয়েও বড় একটা সংক্রমণ। তাই মানুষ যেরকম করোনাকে প্রত্যাখ্যান করবে, হারাবে, তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ সোচ্চার। একইভাবে কলকাতার মানুষও করোনার চেয়ে টিএমসি কে বড় শত্রু মনে করেছে। আজকের দিনেও মানছে না। কলকাতার মানুষ এগুলো বলবো, এনাদেরকে কি ভাষায় বলবো সেটাই বুঝতে পারছি না। সব জায়গায় হিন্দু মুসলমান, করোনাতেও হিন্দু মুসলমান দেখছেন এনারা। তো আমি বলছি এই দেবাশিস দাকে আর আমাদের বিজেপি নেত্রী আছে ওনাকে, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করে অনেক মিথ্যা কথা বলেছেন। তো আমি বলছি এই যে এখন যে পরিস্থিতি এসেছে, এই যে আপনার কাছে ভাষা নেই, সেই স্বপ্নটা আর মাত্র কালকে দিনটা দেখে নিন, আর কালকে দিনটা এই জেগে স্বপ্নটা দেখে নিন। চোখে দেখেছে রাজুবাবু, কলকাতায় বুথ ফেরত সমীক্ষাতে 11টির মধ্যে 5টি আসনে এগিয়ে বিজেপি। আসছি দেবাশিস দা আসছি। সমীক্ষা সিএনএক্স করেছে। দেবাশিস দা আসছি প্লিজ, দেবাশিস দা প্লিজ আসছি, দেবাশিস দা আসছি প্লিজ, দেবাশিস দা প্লিজ আসছি আমি, প্লিজ আপনি একটু থামুন দেবাশিস দা। রাজুবাবু, সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা করেছে রিপাবলিক বাংলার সঙ্গে। সিএনএক্স দেশের সব থেকে বিশ্বাসযোগ্য বুথ ফেরত সমীক্ষা যারা করে, যারা বিভিন্ন বিধানসভা নির্বাচনে তাদের বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে অনেক সত্য তথ্য। অনেক বিধানসভা, অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে, সেটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা, সেটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা, সেটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা। এক মিনিট, ভোট কাকে, কোন ভোটার কাকে ভোট দিয়েছে সেটা ভোটার জানে। সময় রাজুবাবু যেমন রাজুবাবু 48 ঘন্টা পরে নির্বাচন শেষ হয়ে গেছে, এটা নির্বাচনী সভা নয়। রাজুবাবু একটু আমার কথা শুনুন, নির্বাচনী সভা শেষ, একতরফা বললে চলবে না, একটু আমার কথা শুনুন, একটু আমার কথা শুনুন। সমস্ত রাজনৈতিক দলের যা প্রতিশ্রুতি সবকিছুই, সব কথাই বাংলার মানুষ মেলাবে, সঞ্জয় দার কাছে যাই। সঞ্জয় দা, নির্দিষ্ট করে আমার প্রশ্ন, যেহেতু কলকাতাকে, আসছি রাজুবাবু, আসছি, ধৈর্য ধরুন, আসছি। সঞ্জয় দা, বুথ ফেরত সমীক্ষায় নির্দিষ্ট করে কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দিকটা আমি আপনাকে বলতে চাইছি, যে প্রশ্নটা আমার, বাম আমলে আমরা দেখেছি একটা সময় ট্রেড ইউনিয়ন ধর্মঘট করে কর্মসংস্কৃতিটা নষ্ট হয়ে গিয়েছিল। বামেরা যখন বুঝলো সেই সময়টা, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে তৃণমূল ক্ষমতায় চলে এলো। তৃণমূল ক্ষমতায় আসার সময় থেকে যে বিষয়কে কেন্দ্র করে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, যে বিষয়কে কেন্দ্র করে তৃণমূল ক্ষমতায় এলো, তাতে তৃণমূল সরকারের গায়ে শিল্প বিরোধী তকমা লাগলো। আমরা পরবর্তীতে দেখলাম যে রাজ্যে সেরকম কোনো শিল্প এলো না।
বাড়ির ছেলে বাইরে কাজ করতে যাচ্ছে, বয়স্ক বাবা মা কলকাতায় পড়ে রয়েছেন, বাড়িতে বাড়িতে এই চিত্র কিন্তু সামনে আসছে। এই যে একটা শিল্প নেই কলকাতায়, এই জিনিসটা কি বাঙালিকে ভাবাচ্ছে না? সঞ্জয় দা, আপনাকে সবচেয়ে আগে প্রথমে মনে রাখতে হবে যে কলকাতায় ডেনসিটি অফ পপুলেশন সারা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কলকাতায় কিন্তু আপনার পুরো যত রকম স্ট্রাটা অফ দ্য সোসাইটি আছে, অর্থাৎ একদম উচ্চবিত্ত থেকে নিয়ে সাবঅল্টার্ন যাকে আমরা বলি, সমস্ত রকমের রিপ্রেজেন্টেশন আছে এবং সেগুলো সেগমেন্টেড। অর্থাৎ যেমন ধরুন আলিপুরে উচ্চবিত্তদের বাস, নিউ আলিপুরে উচ্চবিত্তদের বাস, রাজাবাজারের ডেমোগ্রাফির সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। সুতরাং কলকাতাকে যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে ভেঙে নিই, তাহলে যে 5টা জোনের কথা আপনারা বলছেন, যে 5টা আসনের কথা আপনারা বলছেন, সেই 5টা আসনই কিন্তু মিক্সড পপুলেশন, অর্থাৎ সেখানে মধ্যবিত্ত সংখ্যা বেশি এবং একটা সাইজেবল সেকশন অফ বস্তিবাসী মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে। এবারে আমরা এই যে ওভারঅল কলকাতার ভোট কম পড়েছে ইত্যাদি যখন আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা ওইটা খতিয়ে দেখছি না যে ভবানীপুরে শুধু কতটুকু ভোট পড়লো, আমরা দক্ষিণ কলকাতায় কত ভোট পড়লো সব মিলিয়ে দেখছি। এবারে যখন আপনি ওই অ্যানালিসিসটাতে ঢুকবেন, তখন দেখবেন যে কলকাতায় যে গত 10 বছরে যারা 10 বছর আগে 24-25 বছর বয়স ছিল, এখন 34-35 বছর বয়স হয়েছে, ওই যে পপুলেশনটা চাকরি না পেয়ে বসে আছে। সরকারি চাকরিও পায়নি, বেসরকারি চাকরিও পায়নি অধিকাংশ ক্ষেত্রে। আরেকটা সাইজেবল সেকশন দেখবেন, যেটা আপনি এক্ষুনি বললেন, আমার ছেলের মতো, যারা ভালোভাবে পাশ করে কলকাতায় চাকরি পেল না, বম্বেতে গিয়ে চাকরি করতে হচ্ছে, কাউকে ব্যাঙ্গালোরে গিয়ে, কাউকে মাদ্রাসে গিয়ে ইত্যাদি জায়গায় চাকরি করতে হচ্ছে, অর্থাৎ বাপ মাকে ছেড়ে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। এই রাগটা কিন্তু আপনার কি বলবো, আমফানেও যাবে না, কোভিডেও যাবে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙাতেও যাবে না। এই রাগটা কিন্তু থেকে যাবে। এবং যে মুহূর্তে আপনি এই যে 5টা সিটের কথা আপনি বলছেন, দেখবেন সেখানে ইয়াং পপুলেশন, যেটা অর্থাৎ ইয়াং বলতে যারা চাকরি পায়নি এবং যাদের চাকরি পাওয়ার আশা নেই, অর্থাৎ তারা মনে করছেন তাদের চাকরি পাওয়ার আশা নেই, তারা কিন্তু সবচেয়ে বেশি বেরিয়েছেন ভোট দিতে। এবং যারা কোভিডের ভয়ে বেরোননি, তারা অধিকাংশ কিন্তু, এবং তাদের ভোটটা সংখ্যায় ডেমোগ্রাফি হিসেবে কিন্তু কম। রাজুদা কিছু বলছেন? একটু বলে নি, আমি তো দূর থেকে কথা বলছি, আমার সামনে কিছু নেই, মনিটর ইত্যাদি দেখতে পাবো। আমি এক মিনিট বলছি, শুধু বলে গেলে হবে না, আমাদের বলতে হবে। রাজুবাবু কিছু বলার আছে, আপনার বলার পরিপ্রেক্ষিতে বলুন। একদম আমি বলবো, ঠিক, হ্যাঁ আমি বলছি। দেখুন, ভোট দেওয়া, আমি দুটো কথা শুধু বলছি, তারপর আপনি আবার বলবেন। রাজুবাবুর দুটো কথা বলার আছে, রাজুবাবুর কিছু বলার আছে, সেটা শুনে সঞ্জয় দা আবার যাচ্ছে। হ্যাঁ, আমার দুটো পয়েন্ট আপনাকে বলে, দুটো পয়েন্ট বলুন। এই ভোট দেওয়ার সময়, হ্যাঁ বলছি, এই ভোট দেওয়ার সময় কিন্তু মানুষ কয়েকটা কথা ভেবেছে। যেমন ভেবেছে যে এই বিজেপিকে ভোট দিলে গ্যাসের ভোটটুকি তুলে নিয়েছে, 15 লক্ষ টাকা পাইনি, 2 কোটি বেকারের চাকরি হয়নি। যদি টিএমসিকে ভোট দিই, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় এডুকেশন, সবটাই কিন্তু বিনা পয়সায় পেয়েছি। আর এদিকে বিজেপি কিন্তু সবটাই আমাদের কেড়ে নিচ্ছে। এটা একটা ভাববে ভোট দেওয়ার সময়। আর একটা আপনার কথা অনুযায়ী এমপ্লয়মেন্টের জন্য আপনি যেটা বলছেন, আপনার বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে, আপনি গুগল খুলে এখনই সার্চ করে দেখে নিন, তার থেকে পশ্চিমবাংলা 40% এমপ্লয়মেন্ট জেনারেশনে 40% আগে রয়েছে আপনার বিজেপি শাসিত রাজ্যের থেকে। অর্থাৎ বোঝা গেছে সঞ্জয় দা, কোনো বিজেপি শাসিত রাজুবাবু বোঝা গেছে। সঞ্জয় বাবু, রাজুবাবু, আপনি যে দ্বিতীয় পয়েন্টটা তুললেন না, আপনি এটাও দেখবেন যে সারা ভারতবর্ষে অস্থায়ী এমপ্লয়মেন্টের হার হচ্ছে 21%, আর পশ্চিমবঙ্গে অস্থায়ী এমপ্লয়মেন্টের হার হচ্ছে 37%। অর্থাৎ স্টেবল এমপ্লয়মেন্ট দিতে পশ্চিমবঙ্গ অপারগ, এবং সেইটা সবচেয়ে বেশি এফেক্ট করে কিন্তু শহরাঞ্চলের যারা শিক্ষিত বেকার তাদের।
আজকে একজন শিক্ষিত বেকারকে MA পাস করে সুইগির ডেলিভারি করতে হচ্ছে। রাজুবাবু, এটা কিন্তু ভুলে যাবেন না, এটা কিন্তু তাদের কোথাও না কোথাও পীড়া দেয়। এবং এমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট এই ইকোনমিক্সের মধ্যে আমি এখন ঢুকবো না, এটা একটা সেপারেট ইস্যু। পাচ্ছি না আমি, কিন্তু আমার সামনে কোনো মনিটর নেই, আমি কানে শুনছি, সেখানেও রিসাউন্ড হচ্ছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না, এরকম ভাবে একটা দুটোকে আপনি এভাবে দেখাতে পারেন না। বিজেপি শাসিত রাজ্যের 1 লক্ষ এরকম উদাহরণ আমি দিতে পারি। আপনার গুজরাটে রাজলক্ষ্মীর উত্তর নিয়ে নিন। রাজলক্ষ্মী রাজবাবু যেটা বলছেন 2 কোটি বেকারের চাকরি হয়নি, কিন্তু তিনি রাজ্যের কথায় রাজ্যে কতটা চাকরি হয়েছে সেই পরিসংখ্যান তো তুলে ধরতে পারলেন না রাজবাবু। রাজলক্ষ্মী, আমি তো বললাম তো 40% আরো একটা বিষয় দিয়ে শুরু করলেন, গ্যাসের দাম দিয়ে। ওনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নন সাবসিডাইজ সিলিন্ডারের দাম 2011-তে ছিল 877 টাকা, 2012-তে ছিল 922 টাকা। শুনে নিন আপনার কথা শুনেছে বাকিরা শুনেছে, এবার আপনাকে শুনতে হবে। আপনাকে শুনতে হবে, বাকিরা শুনেছে আপনার কথা। সেটা আজকে 719 টাকা, অর্থাৎ নন সাবসিডাইজ গ্যাসের দাম কমেছে। আপনি স্বীকার করুন, দাম কমেছে নন সাবসিডাইজ গ্যাসের দাম। আপনাকে এটা স্বীকার করতে হবে। এ তো বাটার হোলসেলের মতো 100 বাটার হোলসেলের মতো 90 টাকা বাড়িয়ে 20 টাকা ডিসকাউন্ট, 90 টাকা বাড়িয়ে দিয়ে 20 টাকা ডিসকাউন্ট। এইসব সেলসের কনসেপ্ট বোঝাবেন না, এইসব ভুলভাল বোঝাবেন না। আপনি প্রথমে 900 টাকা বাড়িয়ে দিয়ে 200 টাকা কমাবেন। এই বাটার হোলসেল মার্কেট এসব হয়। এইসব কর্পোরেশনের বাজারকে স্যানিটাইজ করা হয়নি। আচ্ছা, বাংলার মানুষকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি রাজবাবুকে। রাজলক্ষ্মী রাজবাবু দিদিভাই, এত মানুষকে ধোঁকা দিয়েছেন আপনারা। রাজবাবু একটা প্রশ্নের উত্তর দিন রাজবাবু। রাজ্যে কটা শিল্প এলো বিগত 10 বছরে? কটা শিল্প এলো রাজ্যে? আচ্ছা, আমি এবার উত্তরটা আপনাকে দিই। আপনি বলুন, এই গুজরাটে, উত্তরপ্রদেশে, বিহারে আপনি কটা শিল্প করেছেন? এই যে 7 বছর মোদী সরকার গভর্নমেন্টে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, ঠিক আছে, উত্তর আমি দিচ্ছি। আপনি বাংলার কথা বলুন, আমার কথা শুনুন। আপনি এটা বলুন, মোদী সরকার 7 বছরে আমি বলবো না। রাজবাবু, এই তো রেগে যাচ্ছেন, কেন রেগে যাচ্ছেন রাজবাবু? আমি বলবো না রাজবাবু। প্রশ্ন করলাম বাংলায় কটা শিল্প এসেছে, বাংলায় কটা শিল্প এসেছে রাজবাবু। আমি বিহার, উত্তরপ্রদেশের, গুজরাটের কথা বলছি না। নরেন্দ্র মোদী কি করছে জানতে চাইছি না। সরকার আছে বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কটা শিল্প আনলো এটা জানতে চাইছি। তৈরি করেছে কটা শিল্প এনেছে নরেন্দ্র মোদী, সেটা বলুন আমাদের। যেখানে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে রাজ করছেন, সারা ভারতবর্ষে কটা আপনি সেখানে বলুন, কটা সেখানে করেছে? গোটা ভারতবর্ষে যদি চাকরি বাকরি না থাকে তাহলে পশ্চিমবাংলা, কলকাতার ছেলেরা কি অন্য রাজ্যে বেকার হতে যাচ্ছে? বলছি নরেন্দ্র মোদী সাহেব দীর্ঘ 7 বছরে কতগুলো শিল্প সারা ভারতবর্ষে করেছে। যে নরেন্দ্র মোদীর কথায় চাকরি না থাকে নরেন্দ্র মোদী কথায় পশ্চিমবাংলা থেকে ছেলেপুলেদের বাইরে কি বেকার হতে যাচ্ছে? বাংলার মানুষ ধরে ফেলেছে সাধারণ বুদ্ধিও নেই। এখানে মানুষকে এসব ভুলভাল বোঝাতে পারবেন না তো। এটা ভারতবর্ষে চাকরি নেই, গুজরাটে চাকরি নেই, বিজেপির কোন রাজ্যে চাকরি নেই, তো পশ্চিমবাংলার ছেলেরা কি বাইরে বেকার হতে যাচ্ছে? দেবাশিস দা, এটা কেন্দ্রের ভোট ছিল না রাজ্যের ভোট ছিল। প্রধানমন্ত্রী রাজ্যের ভোটে কলকাতা ক্রাইমের শহর হয়েছে, কলকাতা অপরাধের শহর হয়েছে, ঠান্ডা হচ্ছে।
রাজুবাবু, আপনি বিষয় থেকে তো বেরিয়ে যাচ্ছেন। আগে বলুন কাকে প্রচার করতে আসতে হলো বিষয় নয়, আপনি বিষয় থেকে বেরিয়ে যাচ্ছেন। আমাদের বিষয় হচ্ছে কলকাতায় কটা শিল্প এসেছে, 7 বছরে কটা শিল্প এসেছে। শুনুন, একটা আমুল কারোর দিকে মোদি কি রাজ্যের মুখ্যমন্ত্রী? মোদি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে? শুনুন, শিল্পমন্ত্রী কোন দল? তিনি তো ভারতের প্রধানমন্ত্রী। সারা ভারতে কটা হসপিটাল করেছেন উনি? সারা ভারতে কটা হসপিটাল করেছেন? কটা এডুকেশন হাব তৈরি করেছেন? কটা ইউনিভার্সিটি তৈরি করেছেন? কতগুলো শিল্প করেছেন? উনি শুধু কাটমানি নিয়ে গেলেন, ভ্যাকসিন হিসেবে কাটমানি খেলো এই নরেন্দ্র মোদী সরকার। এর থেকে লজ্জার আর কিছু আছে? ভ্যাকসিনও কাটমানি খায়, ভ্যাকসিনও কাটমানি খেতে হবে। ছি 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 ছি। উত্তর আছে রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মী ম্যাডাম কাটমানির কথা রাজুবাবু বলছেন। রাজলক্ষ্মী কাটমানির কথা রাজুবাবু বলছেন। বারাসাতে পুরো ছারখার হয়ে গেল। 30 কোটি টাকা। ও দিদিভাই, একটা ভ্যাকসিন 150 টাকায় মোদি বাবু কিনছেন। বেশ, সবাই কথা বলে একসাথে বোঝা যাবে না, প্লিজ সবাই কথা বলে একসাথে বোঝা যাবে না, সবাই কথা বললে প্লিজ রাজুবাবু, ইলেকশন শেষ, এটা নির্বাচনী সভা নয়, প্লিজ এত একসাথে এত বললে হবে না রাজুবাবু। তহসিফের কিছু বক্তব্য আছে, সঞ্জয় বাবুর কিছু বক্তব্য আছে, প্লিজ রাজুবাবু। তহসিফ আছেন বলার জন্য, তহসিফ আছেন, চিন্তা করার কোনো কারণ নেই। তহসিফ আছেন রাজুবাবু, আপনি থামলেও চলবে। তহসিফ এরপরে বলতে পারবেন। তহসিফ অনেকক্ষণ ধরে হাত তুলেছিলেন। আপনি প্রশ্ন করছেন যে হ্যাঁ, বাংলায় কটা শিল্প বা ইন্ডাস্ট্রি এসেছে। আপনাকে মনে রাখতে হবে যে দেশের সবচেয়ে বড় নেতা যে গোটা দেশ থেকে ট্যাক্স তুলছে, জিএসটি তুলছে, বিভিন্ন রকমের ট্যাক্স তুলছে, বেঙ্গল থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি বলেছিল যে আমি 2 কোটি জব নিয়ে আসবো। কতটা জব ক্রিয়েট হয়েছে বলুন তো? 2 কোটি জবের আশ্বাসন দিয়েছিলেন উনি। কতটা জব দিয়েছেন? যখন মমতা ব্যানার্জি লকডাউনের সময় বলেছিলেন যে আপনার মিনিমাম এমপ্লয়মেন্ট স্কিমে লোকদেরকে রিহ্যাবিলিটেট করবে, উনি করে দেখে দিয়ে। যখন প্রবাসী মজদুররা ফিরে আসছিল বেঙ্গলে, ওনাদেরকে উনি জব দিয়েছে, যতটা পারলেন উনি দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় নেতা, সব রাজ্য থেকে যে ট্যাক্স তুলছে, যে আমাদের দেশের যে ফিসকাল বাজেটটা ডিসাইড করছে, আমাদের ফিনান্স ডিসাইড করছে। রাজলক্ষ্মী চলে আসুন ডিবেটে। ইলেকশনের সময় 2 কোটি জব নিয়ে আসবো। কতটা জব? রাজলক্ষ্মী একটাও জব। রাজলক্ষ্মী 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি হয়নি। ওনার তহসিফের বুঝতে বক্তব্য পারছি না। দেখা গেল এবছর হ্যাঁ রাজলক্ষ্মী শুনুন না, বলছিলাম ইউপিএসসির পরীক্ষা, রেলের পরীক্ষা, কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা, এইগুলি কিন্তু রুটিনলি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের লজ্জা যে প্রত্যেকটা এসএসসি, প্রত্যেকটা টেট আজকে হাইকোর্টের দুয়ারে গিয়ে থমকে গিয়েছে। আপনারা আবার চাকরির কথা বলতে আসেন। এই করোনা পরিস্থিতির মধ্যেও রেলের পরীক্ষা আমি শুনতে পাচ্ছি না। আর আপনারা বলুন না, আজকে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য একটা বাঙালিকে ব্যাঙ্গালোর ছুটতে হয়, হায়দ্রাবাদ ছুটতে হয়, চেন্নাই ছুটতে হয়। কটা লোক চেন্নাই থেকে আজকে বাংলায় আসছেন? কটা লোক চিকিৎসার জন্য চেন্নাই থেকে আজকে মেডিকেল কলেজ আসছে? আমি শুনতে পাচ্ছি না। বাঙালিকে তহসিফ শুনতে পাচ্ছে না। পরিষেবা নেওয়া মানে অন্তত ভুবনেশ্বর এমসে ছুটতে হচ্ছে, ব্যাঙ্গালোরে। কেন? এটা কি আমাদের রাজ্যের লজ্জা না অহংকার? কোনটা? গর্বের যিনি আছেন, গর্বের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তাকে তো উত্তর দিতে হবে। মানুষকে স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে আমরা আছি তো। আরে বাবা, আপনারা তো 2 তারিখে পরে বলতে পারবেন না, তাই এত বলছেন, আমরা বুঝতে পারছি। 2 তারিখে পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের একটু বলতে দিন, আমরা তো আছি লাইভে। ম্যাডাম আসছি আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। আমি দেবাশিস দার কাছে যাব এবং সঞ্জয় দার কাছে যাব। বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। তহসিফ বলেছে আপনি অ্যাড করবেন, অবশ্যই অ্যাড করবেন। দেবাশিস দা,
একটা সম্ভাবনার জায়গা, সম্ভাবনার শহর। একটা সময় রাজধানী, ব্রিটিশ রাজধানী ছিল কলকাতা। সেই কলকাতা একসময় রাজীব গান্ধী বলেছিলেন কলকাতা মৃত শহর 1985 সালে, এবং বলার পর সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। সেই কলকাতা যেটা সম্ভাবনা, সেই সম্ভাবনার আজ বিন্দুমাত্র দেখা যাচ্ছে না বলে বারবার অভিযোগ করে আসছে বিরোধীরা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যে এসে কলকাতাকে সিটি অফ ফিউচার করার একটা স্বপ্ন তিনি দেখাচ্ছেন। একই সঙ্গে আর্থিক রাজধানী করার কথাও বলা হচ্ছে। যেখানে এত সম্ভাবনা সেখানে এই রকম অবস্থা কেন? সেই বিষয়টা যখন কলকাতাবাসী ভোট দান করেছেন, ভোট বাক্সে যখন তারা তাদের নিজের মতদান করেছেন, তারা কি সেই বিষয়টা একেবারেই মাথায় রাখেননি? না, একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, পশ্চিমবাংলার রাজনীতিতে কলকাতা ভিত্তিক রাজনীতি পশ্চিমবাংলায় সবসময় হয়েছে। সব মুখ্যমন্ত্রী কলকাতা থেকে হয়েছে। কিন্তু এটা জানতে হবে, পশ্চিমবাংলায় আজকে যে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির যে এই যে কুসংস্কৃতি, অপসংস্কৃতি, এই যে ক্রাইম, এই ক্রাইমের জননীয় কলকাতা থেকেই সিন্ডিকেট শুরু হয়েছে, কলকাতা থেকে তোলাবাজি শুরু হয়েছে, কলকাতা থেকেই পুকুর ভরাট শুরু হয়েছে, কলকাতা থেকে লোকেদের জমি জায়গা দখল করা শুরু হয়েছে, কলকাতা থেকে সমস্ত ক্রাইম, যত রকমের টিএমসি ক্রাইম জারি করতে সমস্ত কলকাতা, এই 250 টাকার কাটমানি 150 থেকে 400, কলকাতা টোটালি ললেসনেস, কলকাতার কোনো ল এন্ড অর্ডার নেই। আপনাদের নারী সুরক্ষা নেই কলকাতার পার্ক স্ট্রিটের উপরে ধর্ষণ হচ্ছে, কলকাতাতে কোনো নারী সুরক্ষা নেই। দর্শককে বলুন, রিপাবলিক বাংলা দর্শকদের বলুন, এই 150 এবং টাকা, সমস্ত ভাবে 150 টাকা প্রমোটারি বেআইনি আনপ্ল্যান্ড গ্রোথ রাজুদার কাছে যাই, রাজুদার কাছে যাই। রাজুদা একটা প্রশ্নের উত্তর দিন, একটা প্রশ্নের উত্তর দিন, একটা প্রশ্নের উত্তর দিন, একটা প্রশ্নের উত্তর দিন, একটা প্রশ্নের উত্তর দিন। রাজুদা একটা প্রশ্নের উত্তর দিন, একটা প্রশ্ন, একটা প্রশ্ন। বলুন। হ্যাঁ, একদম। কাটমানির অভিযোগ কাদের বিরুদ্ধে রাজুদা? সিন্ডিকেট রাজ নিয়ে হয়রান মানুষ, দীর্ঘদিনের অভিযোগ, তোলাবাজি, প্রচুর অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ রাজুদা? ওগুলো তো সব যেগুলো তোলাবাজি করেছে, যারা কাটমানি নিয়েছে, সেই স্পেশালিস্ট গুলোকে বেছে আপনাদের ওখানকার, আপনাদের নয়, আপনারা যাই হোক সাংবাদিক, আমার মনে হয় এক সময় যে আপনারাও বিজেপি লোক, হ্যাঁ, ওই বিজেপি পার্টি বেছে ওদেরকেও নিয়েছে। হ্যাঁ, তো এরা স্পেশালিস্ট খুঁজে বেড়াচ্ছে। মানে তারা যখন তৃণমূলে ছিলেন রাজুদা, তখন তারা সিন্ডিকেটের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। তারা যখন বিজেপিতে গেলেন তখন তাদের গায়ে কাঁদা লাগলো, তাই কি? তারা যখন দলে ছিলেন তখন সিন্ডিকেটের সঙ্গে তারা যুক্ত ছিলেন না। তোলাবাজি ন্যায় বলেই তারা তোলাবাজি কাটমানি ন্যায় বলেই দিদি তাদেরকে বার করে দিয়েছে দল থেকে। তাদের খপ করে স্বীকার করছেন তারা ক্রিমিনাল। আরে তার মানে আপনি স্বীকার তারা ক্রিমিনাল? না, সে তো ক্রিমিনাল নিয়ে আপনাদের চলছে। আপনাদের লোক কোথায় দাদা? সব তো দিদি ছাড়বার। এই কোথায় আমাদের আপনি সব ড্যামেজ মালগুলোকে নিয়ে আপনারা চালাচ্ছেন, যেগুলো আমরা বার করে দিয়েছি দল থেকে। দিদি যেগুলোকে ঘাট ধরে বার করে দিয়েছে, আপনি সেই কথা সিএসসি রেট কত সেটা বলুন। রাজলক্ষ্মী অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। রাজুদা শোনা গেছে আপনার কথা। রাজলক্ষ্মী আপনার কথা শোনা গেছে। রাজলক্ষ্মী ম্যাডামের কাছে আমার একটা অ্যাডিং। রাজলক্ষ্মী ম্যাডামের কাছে আমার ছোট্ট কোশ্চেন। রাজলক্ষ্মী ম্যাডাম, এক মিনিট। বেশ, হ্যাঁ, আচ্ছা, গুজরাটে আপনি বলুন, এই যে কোভিড সিচুয়েশন বর্তমানে চলছে, আপনারা অনেক লম্বা চওড়া বড় ভাষণ দিয়ে যাচ্ছেন, সবকিছু করছেন। আপনি জানেন গুজরাটে সরকারি হসপিটালে কতগুলো বেড আছে? আপনি জানেন পশ্চিমবাংলার সরকারি হসপিটালে কতগুলো বেড আছে? সংখ্যাটা শুধু নোট করে দিন। শুনুন, শুনতে নরেন্দ্র মোদী প্রাণ কেন্দ্র গুজরাট, যে একটা রাজ্য। আমি গুজরাট নিয়ে আলোচনা করতে চাইছি না, রিপাবলিক বাংলা গুজরাট নিয়ে আলোচনা করতে চাইছি না। এই মুহূর্তে যেখানে বাংলার মানুষ রায় দেবেন তার 48 ঘন্টা আগে, আমরা চাইছি না গুজরাট উত্তরপ্রদেশ বিষয় নয়। আপনারা বারবার গুজরাট উত্তরপ্রদেশে কেন যান বলুন তো? খুব ভালোবাসেন মনে হচ্ছে।
রাজুদা গুজরাট উত্তরপ্রদেশ খুব ভালোবাসেন। হ্যাঁ মীনাক্ষী এবার বলি আমি হ্যাঁ রাজলক্ষ্মী। না আসলে রাজলক্ষ্মী। এই মোদি বাবু মীনাক্ষী একটা আমাদের বলি এবার। প্রধানমন্ত্রী হ্যাঁ, অবশ্যই, সাহেব রাজলক্ষ্মী। আমাদের দিয়েছেন না, ওই জন্য খালি গুজরাটে গুজরাটে যায়। বেশ, বেশ। জিডিপির 6% এক্সপেন্ডিচার হয় হেলথে। গুজরাট নিয়ে নয় রাজলক্ষ্মী, গুজরাটে আলোচনা নয়। 20,172 রাজলক্ষ্মী গুজরাটের আলোচনায় যেতে চাইছি না। 20,172 মাত্র না, উনি আপনার প্রশ্ন গুজরাটে করলেন তো, তাই বললাম। পশ্চিমবাংলায় 78,576 বেশ, এবার তাহলে পশ্চিমবঙ্গে ফিরে 78,576 আসি। হ্যাঁ, বলছিলাম, পশ্চিমবাংলায় এই জোড়াসাঁকো কেন্দ্রটাকে 78,576, যথেষ্ট গুজরাটে পজিটিভ ভাবে দেখা হচ্ছে ফর 20,172 বিজেপি, তাই তো? সংখ্যাটা শুধু এই মেলার। জোড়াসাঁকো কেন্দ্রতে কোথায় বোমাবাজি সোনার হয়েছিল গুজরাট? যে নির্বাচনের গুজরাটটাকে দিনকে। সোনার বানাতে পারে না, কে বোমা সে আবার মেরেছে? সোনার বাংলা তাহলে বলতে হয় 13ই অক্টোবর দেখতে পেয়েছিলাম বেলেঘাটায় রাজু গরুর নস্করের দুধ ক্লাব দিয়ে নামে সোনা পরিচিত আবিষ্কার যে করছে, ক্লাবটি, আর সেই সোনা যেটা দিয়ে তৃণমূলের রাজবাবু ক্লাব। আসছি, শুনতে দিন। রাজু নস্করের রাজলক্ষ্মীর ক্লাব কথা নামে শুনতে পরিচিত দিন, যে ক্লাবটি, please। সেটার Please, চালা উড়ে গেছিল please। শুধু বোমা বিস্ফোরণ হয়ে। না আপনি একটা ছোট্ট 13ই প্রশ্নের উত্তর দিতে অক্টোবর পারলেন আমার কাছে। বেলেঘাটার রাজু নস্করের ক্লাব নামে পরিচিত যে ক্লাবটি, তৃণমূলের পশ্চিমবাংলায় ক্লাব, তার চালা উড়ে গেছিল শুধু বোমা 78,586 বিস্ফোরণ হয়ে। এইটা হচ্ছে শোনো তৃণমূলের না, চেহারা। এই তাই সংখ্যাটা জোড়াসাঁকো আপনি বুঝতে কেন্দ্রে পারছেন? সেদিন কারা বুঝতে বোমা পারছেন? ফেললো নির্বাচনের সারা দিন। ভারত কথা কারোর বোঝা যাচ্ছে না। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। জবাব চাই বাংলায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর জবাব চাই বাংলা ডিবেটে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন যারা ছিলেন বিরতিতে যাওয়ার আগে। নির্দিষ্ট করে কয়েকটি কেন্দ্র, কলকাতার 11টি কেন্দ্রের মধ্যে 5টিতে এগিয়ে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা সিএনএক্স রিপাবলিক বাংলার সেই তথ্যই সামনে এসেছে। আমি সঞ্জয় বাবুর কাছে যাব। সঞ্জয় বাবু, নির্দিষ্ট করে যদি বুথ আমরা কেন্দ্র ধরে ধরে আলোচনা করি, টালিগঞ্জ কেন্দ্র যেখানে বাবুল সুপ্রিয়কে এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, বাবুল সুপ্রিয়র জেতার সম্ভাবনা। আমরা বিভিন্ন প্রচারে দেখেছি বাবুল সুপ্রিয়কে এলাকায় গিয়ে গিয়ে বলতে যে কলকাতার মধ্যে, টালিগঞ্জের মধ্যে এই ধরনের অনুন্নয়নের ছবি যে তিনি সেটা তুলে ধরেছেন প্রচারে। এবং নির্দিষ্ট করে একটা যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোথাও না কোথাও সেখানেও একটা সিন্ডিকেট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেইগুলো কি কাজ করেছে বা করবে বলে মনে হয়? কারণ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের মুখোমুখি বাবুল সুপ্রিয়, সেখানে বাবুল সুপ্রিয়র জয়ের সম্ভাবনা। একদম মীনাক্ষী, আমি আপনাকে বলছি স্পেসিফিক্যালি বাবুল সুপ্রিয়র কথা যদি বলেন, বাবুল সুপ্রিয় কিন্তু দ্বিতীয়বারের সাংসদ এবং দ্বিতীয়বার যখন উনি জিতেছেন তখন ওনার ভোট এবং ভোটের পার্সেন্টেজ এবং মার্জিন দুটোই বেড়েছে। দ্বিতীয় কথা হচ্ছে বাবুল সুপ্রিয় 6 বছর ধরে কেন্দ্রের মন্ত্রী এবং একমাত্র বাঙালি মন্ত্রী যিনি 6 বছর ধরে কেন্দ্রে রয়েছেন মন্ত্রী হিসেবে। বাবুল সুপ্রিয় যে প্রচারটা করেছেন সেটা হচ্ছে সদর্থক প্রচার, অর্থাৎ উনি যদি জিতে আসেন তাহলে উনি এলাকার মানুষকে কি কি দিতে পারবেন। আর অরূপ বিশ্বাস যে প্রচারটা করেছেন সেটা হচ্ছে নিরর্থক প্রচার, মানে নেগেটিভ প্রচার, যেটা তৃণমূল 2016 পর থেকে শুরু করেছে। 2016 অব্দি তৃণমূলের প্রচার ছিল পজিটিভ প্রচার, আমরা কি করেছি, ভবিষ্যতে কি করব। আপনি দেখবেন 2016 পর থেকে ওদের প্রচার শুরু হয়ে গেল, কেউ না কেউ মানে মুখ্যমন্ত্রীর মাথায় ঢুকিয়ে দিলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন এবং ওনার পুরো ফোকাসটাই হয়ে গেল অ্যান্টি বিজেপি। এই যে ক্রমাগত সরকারকে বিজেপি মানে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা, বহিরাগত ইত্যাদি, মানে এই নন ইস্যুগুলোকে ইস্যু করে নেওয়া, এই চক্করে কিন্তু উনি 2019-এ লোকসভায় অনেকগুলো আসন খুইয়েছেন, 2021-এ অনেকগুলো আসন খোয়াবেন। বাবুল সুপ্রিয় কিন্তু খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট রেখেছেন এবং এলাকার মানুষের দৌড়ে দৌড়ে গেছেন। ওনার সিন্ডিকেটের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র যে ভূমিকা, অর্থাৎ কয়লা চুরি, বালি চুরি, এর বিরুদ্ধে যে ভূমিকা, সেটা অত্যন্ত সদর্থক ভূমিকা। সেটাকেই উনি আরো বাড়িয়ে এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা কার্টেল তৈরি হয়েছে তার বিরুদ্ধে উনি ব্যবহার করেছেন। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আরেকটা ছোট্ট জিনিস আপনাকে বলবো, বাবুল সুপ্রিয়র কিন্তু একটা ইমেজ আছে, আপনার হয়তো মনে আছে সেই ঝালমুড়ি খাওয়ার রাজনীতি, যখন পুরো মেট্রো রেল কলকাতায় আটকে গেছিল, বাবুল সুপ্রিয় কিন্তু ওই আইসটা ব্রেক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে গিয়ে
ময়দানে নেবে ঝালমুড়ি খেয়ে দেখেছি টুইটারে, ওই সেটা মুখ খোলাবেন না। থেমে যাওয়া প্রজেক্টটাকে সঞ্জয় দা, আবার চালু করেছিলেন, যার বাবু ফলে আজকে ইমেজগুলো আমরা নিয়ে আমি তসিফের টুইটারে কাছে আমরা যাবো। দেখেছি। আমি সঞ্জয় দা, তসিফের কাছে যাবো। তসিফ শুধু সিন্ডিকেট কিন্তু নিউ টাউনে নয়, সিন্ডিকেট টালিগঞ্জে জেম ইন্ডাস্ট্রিতেও, যেটা ভুরি ভুরি অভিযোগ। তসিফ বাবুল সুপ্রিয় নিয়ে তসিফ মুখ খোলাবেন না। টালিগঞ্জের না সিন্ডিকেট দেখুন, মারাত্মক সিন্ডিকেট আমি প্রথমে একটা জিনিসে অবজেক্ট করতে চাই। দাদা এক্ষুনি বললেন যে কেউ মমতা ব্যানার্জির মনে ঢুকিয়ে দিল যে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তারপরে উনি অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন করছেন। তাহলে দাদাকে একটু আমি বলে রাখি যে 2019 সালে তো উনি প্রাইম মিনিস্টার কন্টেন্ডার ছিলেন না, তো 2019 সালে কেন উনি একা এরকম অপোজিশন নেতা ছিলেন যিনি বিজেপিকে মুঁহতোড় জবাব দিচ্ছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি এক বাঙালি আর আপনিও এক বাঙালি, আপনি এক বাঙালির বিরুদ্ধে এরকম কথা বলছেন যে বাঙালি হয়ে কেউ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার চেয়ে দেখতে পারে না, কেন দেখতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই বলবো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব উনি অ্যাবডিকেট করেছেন। শুধু একটা গুজরাটি প্রধানমন্ত্রী হতে পারে, শুনুন তসিফবাবু, শুনুন প্রধানমন্ত্রী হতে পারে না। শুনুন আমার কথা আপনি যদি নিজেকে একটা শুনুন, বাঙালি আমার বলেন কথা শুনুন, তাহলে আমার কথা আপনার শুনুন, লজ্জা আমার করা কথা উচিত শুনুন, তসিফবাবু, যে আমার আপনি কথা এই শুনুন। কথাটা কি করে তসিফবাবু, আপনি আচ্ছা, আপনার বেশ। কথা যে শুনুন, মমতা আমার ব্যানার্জিকে কথা কেউ শুনুন। মাথায় ঢুকিয়ে তসিফের দিয়েছে। তসিফের উত্তরই নেব। তসিফ আপনার কথার উত্তর নেব তসিফের, আপনার কথার উত্তর নেব সঞ্জয় দার কাছ থেকে। হ্যাঁ আপনারা সঞ্জয়, ঢুকিয়েছেন এবং যেটাতে ওনার সর্বনাশটি হয়েছে। কেন উনি প্রধানমন্ত্রী হবেন না? আমি কেন একটা শুধু সোজা কথা গুজরাটি বলতে চাইছি, প্রধানমন্ত্রী হবে? বলছেন একজন আপনাদের বাঙালি লোকের মুখ্যমন্ত্রী মতো, হবে, তার আপনাদের বিরুদ্ধে আমি লোকের বলছি, জন্যে একজন এই আমরা বাঙালি যখন বিপদের অবস্থা একজন হয়ে বাঙালি গেছে যখন এটা। রাষ্ট্রপতি হতে বেঙ্গল গিয়েছিলেন, থেকে প্রধানমন্ত্রী ওইখানে কেন কেউ হতে বাধাটা পারে? প্রথমে কে দিয়েছিল একটু কেন তসিফবাবু মমতা বলুন তো ব্যানার্জি আমাকে। বেঙ্গল থেকে প্রধানমন্ত্রী হতে তসিফবাবু পারে? আমাকে বলুন, হ্যাঁ, এই প্রশ্নের আগে জবাব দিন, তার আগে একটা প্রশ্ন ওনার আছে প্রধানমন্ত্রিত্ব পরে। সঞ্জয়দার একটা প্রশ্ন আছে, সঞ্জয়দার একটা প্রশ্ন আছে। তসিফ সঞ্জয়দার আরেকটা প্রশ্ন আছে, নেহাত আপনার মোলায়েম প্রশ্নের সিং উত্তর যাদব দিলেন। শেষ মুহূর্তে উল্টে গেলেন, তাই জন্য প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হতে পারলেন। সঞ্জয়দার প্রশ্ন ছিল যে একজন বাঙালি যখন রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন তখন বাধা কে দিলেন, কেন দিলেন? জিজ্ঞেস করছি সঞ্জয় দা না, তসিফের প্রতি প্রশ্ন। তসিফ, রাজুদা আসছি আপনার কাছে। তসিফের প্রতি প্রশ্ন, সঞ্জয়দার প্রশ্ন তসিফের প্রতি। সঞ্জয়দা, তসিফের আগে প্রশ্নটার উত্তর দিন, আগে প্রশ্নটার উত্তর দিন, তারপরে প্রশ্ন করবেন। সঞ্জয়দা বলুন। না, প্রণব দেকে নিয়ে আপনি কি বলছেন? প্রণব মুখার্জি নিয়ে আপনি কি বলছেন বলুন? আমি সোজা কথা বলছি, যদি মুলায়ম সিং যাদব সেই দিন রাত্রিবেলা অমর সিং এর কথায় যদি ঘুরে না যেতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বন্দোবস্ত করে ফেলেছিলেন যাতে প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া আটকানো যায়। আপনি অস্বীকার করতে পারেন, ইতিহাস অস্বীকার করতে পারেন, উনি তো রাষ্ট্রপতি হয়েছেন। ডেট ওয়াইজ বলে দেবো কিন্তু। তসিফ, প্রণব উনি একজন বাঙালি হয়ে একজন বাঙালিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে আটকাচ্ছিলেন। কেন করেছিলেন? আপনি কি রাষ্ট্রপতি হতে চাইছেন? তাহলে সেভাবে কাজ করুন। প্রণব মুখার্জি তো রাষ্ট্রপতি হয়েছেন, আপনি বলছিলেন উনি বাঙালি। মমতা ব্যানার্জি রাজলক্ষ্মী হাত তুলেছে। রাজলক্ষ্মী হতে চাই তাহলে আপনার কেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দয়া হননি, আপনাদের একটু কিছুটা জেলাস লোক আছে। রাজলক্ষ্মী আসছি, তসিফ সঞ্জয়দা আসছি, তসিফ আসছি। রাজলক্ষ্মী অনেকক্ষণ ধরে হাত তুলেছে। রাজলক্ষ্মীর কাছে যাই। রাজলক্ষ্মী, আমার তাহসিবের কাছে একটা খুব সিম্পল প্রশ্ন, প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন না। উনি বলেছিলেন নন্দীগ্রাম আমার বড় বোন, ভবানীপুর আমার মেজ বোন, মা ভাইসি ভার্সা কিছু একটা বাটি খেয়াল নেই। তাহলে ভবানীপুর থেকে উনি দাঁড়ালেন না কেন? যদি উনি এতটাই মানে সন্তানের মতন করে, বোনের মতন করে ভবানীপুরকে ট্রিট করেন, উনি দাঁড়ালেন না কেন? যদি উন্নয়নের জোয়ার বয়ে গিয়েই থাকে তাহলে দাঁড়ালেন না কেন? আর আপনাকে যদি মনে করায় শুনতে পাচ্ছে না তসিফ, আবার শুনতে পাচ্ছে না। পরের দিন তার প্রতিবাদে পরের দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত তসিফ শুনতে পাচ্ছে না। তসিফের শুনতে পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখার্জি, তসিফের সাউন্ডটা ক্লিয়ার হোক ততক্ষণে। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, তসিফের সাউন্ড ক্লিয়ার হোক। রুদ্রনীল ঘোষ তার জয়ের সম্ভাবনার কথা বলছে বুথ ফেরত সমীক্ষা। ভবানীপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ তিনি কি জানালেন রিপাবলিক বাংলাকে, শুনবো, তারপর আমি তসিফের কাছে উত্তরে যাচ্ছি।
প্রশ্নের উত্তরটা শুনবেন, রুদ্রনীল ঘোষ। প্রশ্নের উত্তরটা শুনবেন তো। আগে চোখে চোখ রেখে কথা বলতে মানুষ গুন্ডা বাহিনীর কাছে কোথাও একটুখানি পরাজিত হয়ে যেতেন, কিন্তু এখন মানুষ সঙ্গবদ্ধ, কারণ তিনি জানেন যে তার এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাকে বাঁচতে হবে, এবং তাদের ভাষায় কথা বলছেন ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টি এবং মানুষ, তাদের টার্গেট, তাদের ইচ্ছা শুধুমাত্র পশ্চিমবঙ্গ মিলে না, বিশেষ করে আমি যদি ভবানীপুরের কথাই ধরি, তো তাই তারা লড়েছেন এখানে। হ্যাঁ, কোভিড পরিবেশের ফলে প্রচুর মানুষ বাড়ি থেকে বেরোতে পারেননি, এরম ঘটনাও ঘটেছে। বারবার পুলিশ অবজারভার তাদের কাছে ফোন, এইসবভাবে হয়েছে। তবে হ্যাঁ, দৌড়েছি আমরা সারাক্ষণ, পজিটিভ রেজাল্টই আশা করছি। ভবানীপুর কেন্দ্রের কথা রাজলক্ষ্মী তুললেন এবং ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষকে এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা। যে প্রশ্ন ছিল রাজলক্ষ্মীর তৌসিফ, নিশ্চয়ই সেটা শুনেছেন। এবার আসবো তৌসিফের উত্তরে, রাজুদার কাছে আসছি তৌসিফের উত্তরে। তৌসিফ, আচ্ছা, চোখে চোখ রেখে কথা হবে, এই জিনিসটা রুদ্রনীল দা বললেন। আমি বলছি যে বাবুল সুপ্রিয় জি উনি কি চোখে চোখ রেখে কথা করতে পারেন অমিত শাহজির সামনে? আমরা সবাই দেখেছি যে ওই একটা অনুষ্ঠানে এসেছিলেন আর ক্যামেরার সামনে চলে এসেছিলেন আপনার বাবুল সুপ্রিয় জি, ওনাকে অমিত শাহজি বললেন যাও তুমি যে পিছে দাঁড়িয়ে যাও। উত্তরটা দিন, উত্তরটা তৌসিফ, তৌসিফ এটা উত্তর। তৌসিফ রাজলক্ষ্মীর প্রশ্ন মনে হয় শোনেননি, রাজলক্ষ্মীর প্রশ্ন তৌসিফ শোনেননি, নিশ্চয়ই শোনেননি। তৌসিফ, রাজলক্ষ্মী আরো একবার যদি প্রশ্নটা, রাজলক্ষ্মী আরো একবার প্রশ্নটা তৌসিফকে, তৌসিফ সেই সময় প্রশ্ন শোনেননি আপনার। রাজলক্ষ্মী, ভবানীপুর কেন্দ্রতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভবানীপুর আমার বড় বোন, কি নন্দীগ্রাম আমার মেজ বোন, কি ছোট বোন, বা এই ধরনের একটা কিছু। সোজা কথা, উনি ভবানীপুর থেকে দাঁড়ালেন না কেন? উনি কেন পালিয়ে গেলেন? যদি এতটাই উন্নয়নের জোয়ার বয়ে থাকে, যদি উনার ওই কেন্দ্রটা এতটাই প্রাণের কেন্দ্র হয়ে থাকে, উনি কেন সোজা কথা পালিয়ে গেলেন? উনি কেন চোখে চোখ রেখে লড়াই করতে পারলেন না ভবানীপুর থেকে? কেন পালিয়ে গেলেন ভবানীপুর থেকে? উনি হেড অন চ্যালেঞ্জ নিয়েছেন নন্দীগ্রামে গিয়ে। নন্দীগ্রাম থেকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই চ্যালেঞ্জটা উনি অ্যাকসেপ্ট করেছে, আর একটাই সিট থেকে উনি কন্টেস্ট করেছে। তার মানে নন্দীগ্রামে চ্যালেঞ্জে উনি হারিয়ে গেছে, যে দুটো সিট সেফ সিট নরেন্দ্র মোদী মতন নেই, মমতা ব্যানার্জি একটাই সিট থেকে কন্টেস্ট করেছে। নন্দীগ্রামে চ্যালেঞ্জে উনি হারিয়ে গেছেন, তাই তো অ্যাকসেপ্ট করছি। স্বীকার করছেন তাহলে? নন্দীগ্রাম থেকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই চ্যালেঞ্জটা মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করলে, নরেন্দ্র মোদী মতন নেই যে গুজরাট থেকেও কন্টেস্ট করলো, বারাণসী থেকেও কন্টেস্ট করলো, মমতা ব্যানার্জি একটাই সিট থেকে কন্টেস্ট করবে। এটা মনে রাখবেন। আমাদের ডিবেটের সময় শেষ হয়ে আসছে, আর একদম অল্প সময় আছে আমার কাছে। সঞ্জয় দা অনেকক্ষণ ধরে হাত তুলেছিলেন এবং দেবাশিস দা, দুজনের বক্তব্য শুনবো। সঞ্জয় দা আসবো, রাজুদা আপনার কাছেও আসবো আপনার কাছে আসবো। সঞ্জয় দা, তৌসিফ বাবুকে আমি তৌসিফ বাবুকে একটাই কথা বলবো, তার মানে উনি কি স্বীকার করে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একজন প্রাক্তন মন্ত্রিসভার সহকর্মীর সমকক্ষ, এবং নরেন্দ্র মোদীর ধারে কাছেও নেই? কারণ একটা রাজ্যের মন্ত্রিসভার সমকক্ষ, তার সঙ্গে সেখানে চোখে চোখ মিলিয়ে লড়াই করতে তিনি যখন তার যখন রিবেলিয়ন করতে গেছেন, তখন তো তার উপরে ওঠার জায়গা নেই, স্কোপ নেই, তৌসিফ তো সেখানে শেষ করে দিলেন। মানে একেবারে একটা মহিলাকে কেটে উনি একটা ছোট্ট থামাবার জন্য মমতা ব্যানার্জি গিয়েছেন নন্দীগ্রামে। বেশ, রাজুদা কিছু বলছেন। রাজুদা 30 সেকেন্ড সময়, রাজুদা 30 সেকেন্ড সময়, তারপর দেবাশিস দার কাছে আসবো। রাজুদা 30 সেকেন্ড সময়। তৌসিফ বাবু, আপনি কি করে ভেবে নিলেন যে নন্দীগ্রাম? আমি দাঁড়ালাম ওই রুদ্রনীল ঘোষ। আপনাদের বিগ ক্যাচ কি ছিল? বিজেপির সবচেয়ে বড় ক্যাচটা ছিল শুভেন্দু অধিকারী। ওনারা তো বারবার বলেছেন যে শুভেন্দু অধিকারী নম্বর 2 তৌসিফ সময় শেষ, তৌসিফ সময় শেষ, থ্যাংক ইউ, সময় শেষ। হ্যাঁ রাজুদা ছোট্ট করে। সঞ্জয় দা বলতে দিতে হবে। আপনি সব থেকে বেশি বলেছেন, রিপিট টেলিকাস্ট দেখবেন রাত 11টায়, সব থেকে বেশি বলেছেন রাজু ঘোষ।
মিলিয়ে নেবেন, বলুন। আমি বলছি কলকাতায় আমি বলছি কলকাতার বিরাট অঞ্চলে অমিত শাহর সঙ্গে ছবি তুলছে, কলকাতার বিরাট অঞ্চলে ছবি তুলছে, দেবাশিস দা, হ্যাঁ। কলকাতার বিরাট অঞ্চলে লকেট চ্যাটার্জি এদিকে কি করছে, গুতো মেরে মেরে কাজ ভাঙছে। কলকাতার কোথায় বিরাট চলে গেছে অঞ্চলে জিজ্ঞেস বুঝতে পারছি না। কলকাতার দেবাশিস দা, ছোট্ট করে। রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। কলকাতার বিরাট বেশ, আমাদের সময় শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, রিপাবলিক বাংলা সিএনএক্স যে এক্সিট পোল, সকলকে ধন্যবাদ। রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোলে বুথ ফেরত সমীক্ষায় কলকাতার 11টি আসনের মধ্যে 5টি আসনে এগিয়ে বিজেপি, 5টি আসনে জয়ের সম্ভাবনা বিজেপির। আর 48 ঘন্টার সময়, তারপরে সত্যি দেখা যাবে যে সত্যি কি এবার কলকাতার মন জয় করতে পারলো বিজেপি। জবাব চাই বাংলা আজকের মতো এই পর্যন্তই। নজর রাখুন রিপাবলিক বাংলায়।